এই 11 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন পুজোর আগে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সেইভাবে দুঃখ প্রকাশ করলেন না, তিনি ডান্ডিয়া নাচলেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী হয়তো মনে করেছেন যে তিনি প্রশাসিকা হিসেবে বিফল, তিনি নৃত্যশিল্পী হয়ে সফল হতে পারেন। উত্তরবঙ্গে যে দুর্গত মানুষ, তারা নিজেদের আপনজনকে হারিয়েছে, সেই মানুষগুলোর পাশে যারা দাঁড়াতে এলো তাদেরকে এভাবে মারবে? ওরা বলে না যে 24 ঘন্টা আমরা মানুষের সঙ্গে আছি, কারেক্ট। যিনি পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করলেন, হিন্দু ধর্মের যা নিয়ম নীতি তাকে তছনছ করে অসম্মান করে, এবং তারপর দুবার নাচলেন। 600 মাদ্রাসা খোলবার কথা বলে, যে মাদ্রাসা থেকে আমরা জানি ধর্মীয় পড়াশোনা বেশি হবে, কিন্তু সেখান থেকে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চাকরি করে মুসলমান সমাজকে উন্নীত করবার যে পড়াশোনা, সেই সিলেবাস তো কম। নাচ শেষ হয়ে গেছে, আর মুখ্যমন্ত্রীর নৃত্য চর্চা করার ইভেন্ট নেই। আজকে আমাদের দাদা দিদির রাজনীতিতে প্রধান অতিথি অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আপনাকে প্রথমেই শুভ বিজয়া। সবাইকেই শুভ বিজয়া। পুজোর দিনগুলো কেমন কাটালেন? পুজো যেভাবে কাটে আর কি সবার, তেমনই কাটলো। এবার একটু চাপা গরম ছিল, আর আমাদের সল্টলেক ইজেডসিসিতে একটা দুর্গাপুজো হয়। এবার আমরা কয়েকজন সেটা দায়িত্বে ছিলাম, প্লাস সজল ঘোষের পুজোর সঙ্গেও যুক্ত ছিলাম। তার কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে যে উন্মাদনা, যে ভিড়, এবং যেটা মূল আকর্ষণ ছিল ওই অডিও ভিজুয়ালটা যেটা চলেছে, সেটা সজল ঘোষ এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটি আমাদের বানাবার দায়িত্ব দিয়েছিল। বানিয়েছি আমি আর অরিত্র দত্ত বণিক। অরিত্র টেকনিক্যাল পার্ট দারুণভাবে সামলায় অভিনয়ের বাইরে, আর ক্রিয়েটিভ ডিরেকশনটা আমার ছিল। তো ফলে সারাক্ষণ নজর সেদিকেই ছিল যে কত মানুষ দেখতে পাচ্ছেন, ভিড়ে কেমন হচ্ছে, আর নানা রকম মানুষজনের সঙ্গে মেলামেশা করা, রাজনীতির বাইরে সাধারণ মানুষজন, তাদের সঙ্গে বেশি মেলামেশা, কথাবার্তা বলা, তারা কেমন আছেন। পুজোর সময় নিয়ম মেনে ঠান্ডা হয়ে যাওয়া এগরোল, ঠান্ডা হয়ে যাওয়া চাউ, যেগুলো খেলে জানি না এটা মা দুর্গার আশীর্বাদ কিনা, যে কারেরই তেমন একটা শরীর খারাপের খবর শুনি না, সেগুলো খেয়েছি। চূড়ান্ত রকম অনিয়ম যেগুলো করতে হয় করেছি। তারপর পুজোর মাঝখানেই একদিন আমি, সৃজিত, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, যিশু, আমরা পুরনো বন্ধুরা কয়েকজন, কারণ বাকি প্রত্যেকেই নিজেদের মতো হয় পুজোতে বা জাজমেন্ট ইত্যাদিতে ব্যস্ত থাকতে হয়। তো আমরা বসেছিলাম, আড্ডা মেরেছি, একটু খাওয়া দাওয়া করেছি জমিয়ে, বিভিন্ন রকম রান্না টান্না করে। মেজর দিনই ইজেডসিসিতেই কেটেছে। তো যাই হোক, মন খারাপ, তার সঙ্গে সঙ্গে একটা জিনিসের জায়গায় ছিল যে পুজোর আগে প্রায় 11 জন মানুষের প্রাণ চলে গেল কলকাতায় ভুল পরিকল্পনার জন্য। জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, আজকে থেকে নয়, অনেক আগে থেকেই। যেখান দিয়ে জল যায় সেই জায়গাগুলো দখলদারি হয়েছে, বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিং ভেঙেও পড়েছে এবং তার জন্য মানুষের ক্ষতি হয়েছে। এটা জানবার পর এই প্রক্রিয়া দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই সরকার তারা নজর দেয়নি। বিপর্যয় মোকাবিলা বলে একটা মন্ত্রক আছে, সম্ভবত জাভেদ খান সেটার মন্ত্রী। এই বিপর্যয় মোকাবিলা রাজ্যের টিম সেইভাবে দেখতেও পাওয়া যায় না, এবং জাভেদ বাবু এইটা নিয়ে কিছু বলছেন, তিনি যে আছেন আমাদের ট্যাক্সের টাকায় যে মাইনে হচ্ছে, তাকেও দেখতে পাওয়া যায় না। উল্টে এই 11 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন পুজোর আগে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সেইভাবে দুঃখ প্রকাশ করলেন না, তিনি ডান্ডিয়া নাচলেন পুজোর আগে। এবং পুজোর মাঝখানে, পুজোর প্রায় শেষের দিকে যখন হঠাৎ করে উত্তরবঙ্গে বিপর্যয় এলো, 26 জন মারা যাওয়ার খবর জানবার পরেও আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী ঠিক পুজোর আগে যেভাবে ডান্ডিয়া নেচেছিলেন সেইভাবে নাচ করলেন। এইখানে একটা ছোট্ট প্রশ্ন, একদিকে যখন উত্তরবঙ্গে এত মানুষের মৃত্যু, ঠিক ওই সময় রেড রোড কার্নিভাল
যে সময় রোমে নিরো যখন পুরো শহরটা জ্বলছে তখন নিরো ভায়োলিন বাজাচ্ছিলেন, যদিও সেটা সোজাভাবে মুখ্যমন্ত্রী সেটা বাজালেন, তবে সেটা উল্টো। সেম ঘটনা রোম যখন জ্বলছিল, নিরো যখন বাজনা বাজাচ্ছিলেন, এই ঘটনা সারা পৃথিবীর কাছে একজন শাসক কতটা অমানবিক হতে পারেন, কতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারেন, এই ঘটনা সারা পৃথিবী ছিছি করে। অতগুলো বছর আগের ঘটনা, কিন্তু এতটাই বেদনাদায়ক ঘটনা যে মানুষ মনে রেখে দিয়েছেন। আর সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করলেন, হিন্দু ধর্মের যা নিয়ম নীতি তাকে তছনছ করে, অসম্মান করে, নিজে একজন হিন্দু ব্রাহ্মণ হয়ে, এবং তারপর দুবার নাচলেন বিদ্যুৎপৃষ্ট হয়ে। মানুষ যখন প্রশাসনিক ব্যর্থতায় এই রাজ্য সরকারের 11 জন মারা গেল, তখন শাসক দল বলল একটু দেখে শুনে বেরোতে হয় তো। মানে তাদের অপদার্থতা, তাদের চুরি দুর্নীতি, তাদের কারুর না কারুর সঙ্গে সমঝোতা। কারণ কলকাতায় যারা বিদ্যুৎ সাপ্লাই দেয় এবং চূড়ান্ত বেশি দামে, যা অন্য কোথাও নেই, রাজ্য সরকার তাদের দাম কমাতে বলে না, যে লোটো তোমরা মানুষকে। আর যখন মানুষ মারা গেলেন, যারা বিরাট বিরাট টাকা তৃণমূলকে ইলেকশনের বন্ডে দিয়েছেন, সিইএসসি, তাদের নামে দোষ চাপিয়ে দিলেন। আবার তারা বললে এটা আমাদের কাজ নয়। তারপর তিনি বললেন যে এটা ডিভিসির দোষ। বারবার ডিভিসিকে দোষ দেন, মানুষকে ভুল বোঝান, কিন্তু মানুষ জানে কেন্দ্রীয় দপ্তর এবং ডিভিসি থেকে প্রকাশ্যে জানিয়ে দেওয়া হলো, এবং ডিভিসির যারা বর্তমান এবং প্রাক্তন ইঞ্জিনিয়ার তারা পরিষ্কার বলে দিলেন যে ডিভিসি এইভাবে জল ছাড়ে না। আর ডিভিসির কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছে, ডিভিসির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়াও রয়েছেন। প্রত্যেকটা কাজ কি হবে না হবে আগে থেকে জানানো হয় বা পরিকল্পনা চাওয়াও হয়। অর্থাৎ তিনি যে তার এই নিকাশি ব্যবস্থায় যে ফেল, সেইটাকে লুকোবার জন্য মৃত্যুটাকে অন্যের ঘাড়ে চাপাতে চাইলেন। উত্তরবঙ্গে সেম ঘটনা, তিনি নেপাল ভুটানের নামে দোষ দিলেন এবং তিনি ডান্ডিয়া নাচলেন। দেখুন, নাচ তো খারাপ না। প্রথম কথা, কার্নিভাল হিন্দু ধর্মের কোনো উৎসব নয়। মানুষের ট্যাক্সের টাকায় সম্মানীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো ঠাকুর দেখার খরচা করে আয়োজন করেন। একা দেখলে খারাপ লাগবে, তাই 4 লোককে ডাকেন, এবং একা দাঁড়িয়ে থাকলে খারাপ লাগবে, তাই বিভিন্ন শিল্পী টিল্পীদের ডেকে নেন। তারা যদি না আসেন তাদের কাজের 12টা বাজিয়ে দেওয়া হবে, তার মন্ত্রীরা তাদের বলে দেয়। কেউ তারা ভক্তিতে আসেন না। ইভেন আগের বছর যখন জাস্টিস ফর আরজি কর মানুষ বলছেন, জাস্টিস চাই বলছেন, তখন এই মুখ্যমন্ত্রী তার নিজের পুলিশকে দিয়ে তাদের মেরেছিলেন, মায়েদের বোনেদের নোংরা কথা বলেছিলেন, গ্রেপ্তার করিয়েছিলেন সাধারণ মানুষকে। এবং সেখানেও যে শিল্পীরা সাধারণ মানুষের সঙ্গেই প্রতিবাদে নেমেছিলেন, তারাও ওখানে যাননি। কার্নিভালে কোনো মানুষই যায়নি, কারণ মৃত্যুর কার্নিভাল যখন রাজ্য জুড়ে হচ্ছে, সব মানুষ তো বিবেক মনুষ্যত্ব বিকিয়ে দিতে পারেন না। আমি যে কথাগুলো বলছি, আমি যদি রাজনীতি নাও করতাম, তো তাহলে এই কথাগুলোর মধ্যে একটাও মিথ্যাচার নেই। এবং যিনি রাজনীতি করেন না প্রত্যহ, আমাদের কথা যারা শুনছেন তারাও প্রত্যেকে এটা দেখেছেন। এমনকি তৃণমূল দলকে যে 2-1 জন সমর্থন করেন, তারাও জানেন এ কথাগুলো একটাও মিথ্যে কথা নয়, এগুলো তাদেরও ভালো লাগেনি। তো যে শিল্পীরা বা যে লোকজনেরা তারা প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, আপনারা জানেন তাদের বয়কট করবার ডাক দেওয়া ছিল, কাজ না দেওয়ার ডাক দেওয়া হয়েছিল, ঠিক যেটা আমাদের করা হয় শিল্পীদের। ফলে তারা এবারের কার্নিভালে যারা জাস্টিস ফর আরজি করে রাস্তায় নেমেছিলেন, মা বোনেদের সঙ্গে রাত জেগেছিলেন, তাদের অবধি আসতে বাধ্য করা হয়েছে, নাহলে জীবন জীবিকায় থ্রেট দিয়ে দেওয়া হচ্ছে। আবার বলছি যে নাচ তো খারাপ নয়, কিন্তু আমার প্রতিবেশী, আমার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, আমি সেখানে মিউজিক বাজিয়ে নাচি, আমি অমানবিক নয়? নাকি আমি মৃত্যুতে আনন্দ পাই? এ প্রশ্ন তো সবাই তুলেছেন।
যারা বলছেন যে এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে, যে হ্যাঁ এটা সুস্থতা নিয়ে রাজনীতি হচ্ছে বলে মানুষ বা বিরোধীরা এই প্রশ্ন তুলছেন। আমরা নিরীহ হতে তো ওনাকে বলিনি। 26 জন মারা গেছে জানবার পর একজন প্রশাসিকার ওখানে না দাঁড়ালে কি হতো? তিনি ছুটে চলে যেতে পারতেন না? চপার মানে হেলিকপ্টার, প্লেন ভাড়া নিয়ে ওরা মিটিং করতে যান, আমাদের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ হয়, তিনি চলে যেতে পারতেন না? এ সবাই জানে। এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই চিন্তা বোধবিহীন হয়ে গিয়ে, মানবিকতাবিহীন হয়ে গিয়ে আমাদের মানবিক সরকার বলা একটা দানবিক রূপ চোখের সামনে বারবার তারা তুলে ধরবেন, আর পশ্চিমবঙ্গের সমস্ত মত পথ ধর্মের মানুষকে সেটাকে মেনে নিতে হবে। যে রাজ্যে শিক্ষকদের চাকরি চুরি করে তাদেরই যারা চুরি করলো মেরে রক্তাক্ত করে, যে রাজ্য সরকার 8,000 স্কুল বন্ধ করে দিয়ে 600 মাদ্রাসা খোলবার কথা বলে, যে মাদ্রাসা থেকে আমরা জানি ধর্মীয় পড়াশোনা বেশি হবে, কিন্তু সেখান থেকে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চাকরি করে মুসলমান সমাজকে উন্নীত করবার যে পড়াশোনা, সেই সিলেবাস তো কম। কি চাইছেন তারা? মার তো একাকে হিন্দুরা খেয়েছে, শিক্ষক হতেছে না। যেমন শান্তনু খেয়েছে তেমন শরীফুলও খেয়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী হয়তো মনে করেছেন যে তিনি প্রশাসিকা হিসেবে বিফল এবং তিনি নৃত্যশিল্পী হয়ে সফল হতে পারেন, তাই তাঁরই রাজ্যের মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যু তাদের বিফলতার জন্য, সেটা দেখে তিনি বারবার পুজোর আগে এবং পরে নাচছেন। যারা ত্রাণ দিতে এবং সাহায্য করতে মানুষের কাছে পৌঁছচ্ছেন তাদের মেরে ফাটিয়ে দিচ্ছেন, রক্তাক্ত করছেন। কি বলবেন? সবাই জানে। এই যে দুর্গতদের পাশে দাঁড়াতে দেরি করেছে, কিন্তু যারা দাঁড়াতে গেলেন, আমাদের একজন সাংসদ, বিজেপি সাংসদ এবং বিধায়ক শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু, তাদের সাথে যে ব্যবহারটা করা হলো, যেভাবে তাদের মারধর করা হলো, আপনার কি মনে হয় যে উত্তরবঙ্গে যে দুর্গত মানুষ তারা নিজেদের আপনজনকে হারিয়েছে, সেই মানুষগুলোর পাশে যারা দাঁড়াতে এলো তাদেরকে এভাবে মারবে? দেখুন, প্রথম কথাটাই হচ্ছে যে এই মারধরের বড় কারণ হচ্ছে দুটো। প্রথমত হচ্ছে নাচ শেষ হয়ে গেছে আর মুখ্যমন্ত্রীর নৃত্য চর্চা করার ইভেন্ট নেই, তাই মাননীয় মুখ্যমন্ত্রী নাচ শেষ হয়ে গেছে, নাচের ক্লাস, এইবার তিনি যাবেন হচ্ছে 2026-এ ভোটের ক্লাসটা করবার জন্য, যাতে মানুষ তাকে পুরোটা ঘৃণা না করে ফেলে, তাই মলম লাগাতে স্বপার্ষদ তিনি যাবেন, যাতে সেই সময় উত্তরবঙ্গে আর কোনো মানুষ দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সেই ছবি যাতে না ওঠে, তাই এই মেরে পাটপাট করা। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ত্রাণের ওপরে দুর্গত মানুষদের অধিকার নেই, এ পশ্চিমবঙ্গের সব মানুষ জানে। যাদের এই ঝড়ে, জলে, বৃষ্টিতে, বন্যায় সব ভেসে যায়, সেই দুর্গতদের তাকিয়ে থাকতে হয় হাঁ করে ত্রাণের ওপরে। কেন্দ্রীয় সরকার কবে কত ত্রাণ দেবে তার জন্য তৃণমূল ওত পেতে বসে থাকে। এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কি ত্রাণ দেবে, বা অন্যান্য রাজনৈতিক দল বা যে কোনো সংস্থা কি ত্রাণ দেবে, তৃণমূল ওত পেতে বসে থাকে। আপনি ত্রাণ সরাসরি সবসময় দিতে পারবেন না এই রাজ্যে। 2021-এ বিধানসভা নির্বাচন মিটে যাবার পরে আমি যখন ভবানীপুরে ত্রাণ দিতে বেরিয়েছি, কারণ ভবানীপুর অঞ্চলে রাস্তার ওপরে বড় বড় অট্টালিকা থাকলেও সেই অট্টালিকার পিছনে অগাধে গরিব মানুষের বস্তি আছে, সর্বনাশের জীবন তারা যাপন করেন, কি কষ্ট করে তারা থাকেন। সেই বস্তিগুলোতে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, কোথাও ডিম, কোথাও স্যানিটাইজার, মাস্ক বা মিনিমাম যে ওষুধগুলো লাগে সেগুলো যখন বস্তিতে আমি দিচ্ছিলাম, আমাকে ঠিক এইভাবেই মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। পশ্চিমবঙ্গে এত রক্তপাত, লুটের ঘটনা ঘটে, আগের দিনের ঘটনা লোকে ভুলে যায়, কারণ আজকে এতগুলো ঘটে গেল। তাই মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, আমার উপর 3 বার আক্রমণ হয়েছিল। তার মধ্যে সবথেকে বড় আক্রমণ, ঠিক যেভাবে খগেনবাবু এবং
শঙ্কর ঘোষের ওপরে ঘটল। পুলিশ দাঁড়িয়ে দেখলো যে তৃণমূল মারছে, মারতে মারতে কি বলছে, মানুষ কেমন থাকবে আমরা ঠিক করবো, তানফান আমাদের অধিকার, চল বলে আমাকে থাপ্পড়ের পর থাপ্পড় মেরে যাচ্ছে সপাটে সেখানের কাউন্সিলরের হাজব্যান্ড এবং পুরো তার তৃণমূলের লুটেরা টিম। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপর কালীঘাট থানায় কমপ্লেন করতে গেলাম, সেখানেও বসিয়ে রেখে আমায় হেনস্থা করা হচ্ছে। আসলে ত্রাণের ওপরে তৃণমূলের পুরো অধিকার। ওরা বলে না যে 24 ঘন্টা আমরা মানুষের সঙ্গে আছি, কারেক্ট। আমি নিজে বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টি বা যে কোনো সুস্থ পার্টি মানুষের সঙ্গে 24 ঘন্টা অন্তত তৃণমূলের মতো থাকবে না। কারণ 24 ঘন্টার মধ্যে 6-8 ঘন্টা মানুষের ব্যক্তিগত সময়, সেই মানুষটা স্নান করবে, বিজেপি কেন সেই বাথরুমে ঢুকবে, তার সঙ্গে থাকবে। মানুষটা প্রস্রাব পায়খানায় যাবে, খেতে বসবে, তখন কেন বিজেপি থাকবে পাশে? সে মানুষটা খাক। স্বামী বা স্ত্রী তার বাচ্চা নিয়ে যখন শোবে বা জামা কাপড় চেঞ্জ করবে, বিজেপি বা কোনো সভ্য সংস্থা কেন তার পাশে থাকবে? তাকে তো একা ছেড়ে দিতে, ওটা তো মানুষের নিজস্ব সময়। কিন্তু তৃণমূল সঙ্গে থাকে। মানুষরা স্নান করছে, তৃণমূল আছে বাথরুমে, সে যে চোখে মুখে সাবান দিল, সাবানটা নিয়েও ঝেড়ে বেঁচে দেবে। কিংবা যে জামা কাপড়টা খুলে রেখেছে, তাই 24 ঘন্টা আছে। স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে শুয়ে রয়েছে, ভদ্রমহিলা হয়ে গেলে গয়না টয়না খুলে রাখবেন, শাড়ি টাড়ি দামি খুলে রাখবেন, ভদ্রলোক দামি জামা কাপড় খুলে রেখে দিয়ে লুঙ্গি পায়জামা পরে শোবেন, আলনা থেকেও নিয়ে চলে যাবে। ওই জন্য 24 ঘন্টা আছে। এই যে 24 ঘন্টায় থাকা, ত্রাণের সময় ওরা থাকে, কারণ মানুষের জন্য যে ত্রাণটা আসে তৃণমূল অপেক্ষা করে থাকে যে ঝড় বৃষ্টি বাদল মানুষের ক্ষয়ক্ষতি মানে আমরা চুরি করব। এটা আমি মুখের কথা বলছি না। এই চুরির চাল ডাল, ত্রাণের ত্রেপল সব তৃণমূলের লোকজনের পার্টি অফিস এবং তাদের বাড়ি থেকে পাওয়া গেছে এবং যায়। তাই যেমন মুখ্যমন্ত্রী শুধু ছবিটা উঠবে, অন্য কেউ যাবে না, তাই খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে মেরে পাটপাট করে দেওয়া হলো। শুধু তাই নয়, তার আগের দিন রাত্রিবেলা থেকে প্রচার করে দেওয়া হলো, যখন মুখ্যমন্ত্রী নাচছেন, তৃণমূলী পাষণ্ডরা প্রচার করলো কেউ নেই মানুষের পাশে, বিজেপিরা ওখান থেকে জিতেছে, নেই, সবাই ছিল। রাজু বিস্তা, মনোজ টিগ্গা, 2জন এমপি থেকে শুরু করে যতজন এমএলএ, তারা সবাই ওখানে পড়েছিলেন। আসলে তৃণমূলের পাষণ্ডদের চোখ হচ্ছে মানুষের 26 জনের মৃত্যুর খবর জেনে মুখ্যমন্ত্রী কী করে হাসি মুখে বেয়ালা বাজাবার ছবি তার নিজের ফেসবুকে, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, নিজেই সম্রাট নিরো সাজছেন যখন মানুষ মরছে আর পুড়ছে। তো তাদের চোখ তো তাদের নেত্রীর দিকে। এইভাবেই তো আমাদের মানুষ মারতে হবে, মানুষের মৃত্যুর খবর জেনে নাচতে হবে, তাই আমরা শিখি। তো তারা বোকারা দেখবে কী করে যে মানুষের পাশে কারা দাঁড়াচ্ছে। আর একটা বড় কথা, মুখ্যমন্ত্রী আগুন নিয়ে খেললেন। তিনি প্রথমে মিথ্যে কথা বললেন, ও কিছু হয়নি। এমন পাথর মারা হয়েছে, সেই ভিডিও সবাই দেখেছে, কারা মেরেছে। তাদের মধ্যে 4 থেকে 5 জন তৃণমূলের লোকাল নেতা নেত্রী, ভদ্রমহিলাও রয়েছেন। এবং যদি এরা সাধারণ মানুষ হতো, পুলিশ দাঁড়িয়ে থাকতো না চুপ করে। যখন মারা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সম্মানীয় এমপি, দুবারের কোন এমপি, জনজাতি উপজাতি আদিবাসী সমাজ থেকে লড়াই করে উঠে আসা মানুষের নাম খগেন মুর্মু। সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের জনজাতি উপজাতি মানুষজন তারা দেখলেন যে খগেন মুর্মু একজন আদিবাসী মানুষ, এমপি হয়েছেন কষ্ট করে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হলো, তার চোখের নিচের হাড় ভেঙে গেছে, গর্ত হয়ে গেছে। যিনি মার খাওয়ালেন তিনি আবার অদ্ভুত অভিনয় করে দেখতে গেলেন, যখন দেখলেন যে মানুষ এটাকে নিয়ে এত ভয়ঙ্কর ক্ষেপে গেছে, সামলাতে পারছি না, জুতো মেরে গরু দান, এই তার অবদান। কিন্তু এই যে বারবার যে এই যে বিরোধীরা অভিযোগ করছে, এখানেই একটা প্রশ্ন আসে যে তিনি তো দেখতে গেলেন হাসপাতালে, তারপর হাসপাতাল থেকে বেরিয়ে বলছেন যে ওনার ডায়াবেটিসটা একটু বেড়েছে, কমে গেলেই সুস্থ হয়ে যাবে। আপনি কি বলবেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো এত বড় ডাক্তার সারা পৃথিবীতে দুটো নেই, এত বড় বৈজ্ঞানিক নেই। তিনি মাঝখানে গুয়াভা খেতে বলেছিলেন। আমি গুয়াভা কোন ফল জানি না, গুও জানি, আভাও জানি, কিন্তু গোয়াভা বা পেয়ারা কি জানি না। তিনি কাশফুলের পাশবালিশ, কচুরিপানার
চেয়ার টেবিল, বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই যারা তৃণমূল বাড়ির সন্তান, যারা এগুলো মেনে চলেছেন, তারা নিশ্চয়ই বিরাট কৃতকার্য হয়েছেন পৃথিবীর বুকে। হয়তো কেউ কেউ ইলন মাস্কের মতো হয়ে উঠেছেন পৃথিবীতে, জানি না। দেখুন, তার এই ব্যর্থ মিথ্যাচারে তিনি মুখ্যমন্ত্রী বলে যে চেয়ারটা, সেই পদটার জন্যই তো আমরা মাননীয়া বলি। চাই বা না চাই, যতই রাজনৈতিক মতপার্থক্য, বিরোধিতা বা অশোভন কাজ, যেটাকে প্রত্যেক মুহূর্তে তার সমর্থন করা, এই মিথ্যাচারগুলো সবাই জানবার পর কেউ তার ওপরে ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কারো সম্মান নেই। হ্যাঁ, দু একজন চোর আছে, চিটিংবাজ আছে, বা যারা খুন, রাহাজানি, লুট পছন্দ করে, মানুষ মারা পছন্দ করে, মানুষের অধিকার কেড়ে নেওয়া পছন্দ করে, শিক্ষক পেটানো বা শিক্ষকদের চাকরি চুরি পছন্দ করে, চাল ডাল আবাস গরিব মানুষ হিন্দু মুসলমানের কেড়ে নেওয়া পছন্দ করে, তারাও ওনাকে ভালোবাসতে পারে। কিন্তু তাদের সুস্থতা নিয়ে তারা নিজেরাই প্রশ্ন করে।